হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। যারা ক্লাস 8-এ পড়ছো, তোমাদের সাইকেল 3 আজকের শেষ ভিডিও, অর্থাৎ ইতিহাস এবং ভূগোলের ভিডিও দেওয়ার কথা। তো প্রথমে ইতিহাসের আলোচনা শুরু করছি। তোমরা জানো যে ইতিহাস প্রথমে যেটা আমি করছি সেটা হলো বইটা ধরে আমি পড়ছি এবং পড়ে সেখান থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাদের জন্য বেছে দিচ্ছি। পরে সমস্ত বিষয়টা নিয়ে একবার বিশদে আলোচনা করা হবে। তো দেখো, দ্বিতীয় অধ্যায়ে রয়েছে আঞ্চলিক শক্তির উত্থান। আর একটি ইম্পর্টেন্ট কথা, সেটা হলো যে ভিডিওর সঙ্গে সঙ্গে আমি প্রশ্ন দিচ্ছি। যারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছে কেবলমাত্র তাদের জন্য রেগুলার প্রশ্ন দেওয়া হয়। ভিডিওর পরে পরে 2-1 দিনের মধ্যে প্রশ্ন দেওয়া হয় এবং তারা নিজেরা দেখে নিতে পারে নিজেরা কতটা ভালো করে ভিডিও দেখেছে বা সাবজেক্টটা বুঝেছে। ও যারা যারা এমনটা চাইছো আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটা কিনা ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। অধ্যায় 2, আঞ্চলিক শক্তির উত্থান। 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান। খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা গিয়েছিলেন। মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা গিয়েছিলেন 1707 খ্রিস্টাব্দে। তো এটাকে নোট করবে খাতাতে। 1707 ঔরঙ্গজেব মারা যান। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান। তাহলে 1757 খ্রিস্টাব্দ, অর্থাৎ ঠিক তার 50 বছর পর হচ্ছে পলাশির যুদ্ধ। ওকে, এই দুয়ের মধ্যে ব্যবধান মাত্র 50 বছরের, কিন্তু এই 50 বছরে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস অনেকটাই বদলে গিয়েছিল। সম্রাট ঔরঙ্গজেব মারা যাওয়ার পরে খুব দ্রুত মুঘল সাম্রাজ্যের শক্তিও নষ্ট হতে থাকে। ফলে মুঘলদের পক্ষে তাদের সাম্রাজ্য ধরে রাখা সম্ভব হয়নি। অনেক ক্ষেত্রেই মুঘলদের এই অবনতিকে বিভিন্ন সম্রাটের ব্যক্তিগত দক্ষতা, ব্যর্থতা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়। যদিও একটা সাম্রাজ্য তথা শাসন ব্যবস্থা শুধু ব্যক্তি সম্রাটের দক্ষতা, যোগ্যতার উপর নির্ভর করে না, তাহলে কিভাবে ব্যাখ্যা করা যাবে মুঘলদের সাম্রাজ্যের অবনতিকে? সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের সময় থেকেই মুঘল শাসন কাঠামোয় ছোট বড় সমস্যা দেখা দিয়েছিল। সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে, বিশেষত শেষ দিকে, মুঘল সাম্রাজ্যের কাঠামোগত দুর্বলতাগুলো স্পষ্ট হয়ে গিয়েছিল। ঔরঙ্গজেবের উত্তরাধিকারীরা সেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারেননি, বরং তাঁদের নানা অযোগ্যতার ফলে সেই দুর্বলতাগুলো আরও বেশি মাথাচাড়া দিয়েছিল। মুঘলদের সামরিক ব্যবস্থার অবনতি তেমনই একটা দুর্বলতা ছিল। বিশেষ কোনো সামরিক সংস্কার অষ্টাদশ শতকের মুঘল সম্রাটরা করেননি। ভিতরে বিদ্রোহ হোক আর বাইরের আক্রমণ, দুর্বল সামরিক ব্যবস্থা সেসবের মোকাবিলা করতে ব্যর্থ হয়। শিবাজি ও মারাঠাদের আক্রমণ মুঘল শাসনকে ব্যতিব্যস্ত করেছিল। অন্যদিকে নাদির শাহের নেতৃত্বে পারসিক আক্রমণে, সালটা খেয়াল করো, 1738-39, 1738 থেকে 39 নাদির শাহ, তার নেতৃত্বে পারসিকরা আক্রমণ করেছিল। বা আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্রমণে, আহমদ শাহ আবদালি 1756 থেকে 57, 1756 থেকে 57 এই সময়ে কে আক্রমণ করেছিলেন? আহমদ শাহ আবদালি। তিনি ছিলেন আফগান আক্রমণে দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল। পাশাপাশি জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থার সংকট মুঘলদের শাসন কাঠামোকে বিপর্যস্ত করে। বিশেষত ভূমি রাজস্বের হিসেবে নানা গরমিল দেখা দেয়। এর নেতিবাচক প্রভাব সাম্রাজ্যের অর্থনীতির উপরেও পড়েছিল। তাছাড়া ভালো জায়গির পাওয়ার জন্য দলাদলি মুঘল দরবারে অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে। দুর্বল সম্রাটেরা এক একটি অভিজাত পক্ষকে নিজের দলে টানার চেষ্টা করতেন।
সব মিলিয়ে সম্রাট ও অভিজাতরা সুষ্ঠু শাসন ব্যবস্থার বদলে ব্যক্তিগত লাভ ক্ষতির প্রতি বেশি মনোযোগী হন। সাম্রাজ্যের আয় ব্যয়ের গরমিল বাস্তবে চাপ তৈরি করেছিল কৃষি ব্যবস্থার উপর। সেই চাপের বিরুদ্ধে একাধিক কৃষক বিদ্রোহ দেখা দেয়। এসবের ফলে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় বিশাল মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব দুর্বল হয়ে পড়েছিল। শাসন কাঠামোর দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলি এক একটি অঞ্চলে সর্বেসর্বা হয়ে উঠেছিল। তবে ওই শক্তিগুলি সরাসরি মুঘল কর্তৃত্ব অস্বীকার করেননি, বরং মৌখিকভাবে মুঘল কর্তৃত্বের বৈধতাকে সকল আঞ্চলিক শক্তি মেনে চলত। নিজেদের শাসনকে মান্যতা দেওয়ার জন্য আঞ্চলিক শাসকেরা মুঘল সম্রাটের অনুমোদন চাইত। এমনকি অনেক আঞ্চলিক রাজ্যই নিজেদের প্রশাসনকে মুঘল প্রশাসনের ছাঁচেই গড়ে তুলেছিলেন। বাস্তবে অষ্টাদশ শতকে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান এক ধরনের রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী ছিল। রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত হয়ে পড়েছিল। বিকেন্দ্রীভূত মানে কেন্দ্র থেকে দূরে চলে যাওয়া, অর্থাৎ মুঘলদের যে একটা কেন্দ্র ছিল দিল্লি রাজধানী, সেখান থেকে শাসন হতো। এখন আর শাসনটা দিল্লি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, বিভিন্ন আঞ্চলিক শাসন ব্যবস্থা গড়ে উঠেছে, এক একটা অঞ্চলে এক একজন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাই বলছে বিকেন্দ্রীকরণ। তাই মুঘল শাসন ব্যবস্থা দুর্বল হলেও মুঘল রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েনি। হ্যাঁ, ঠিকই যে আঞ্চলিক শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছিল বলে কেন্দ্রীয় নেতৃত্ব বা মুঘল সম্রাটের কর্তৃত্ব সরাসরি মেনে না চললেও মুঘল যে শাসন ব্যবস্থা সেইটা কিন্তু বজায় ছিল। শাসন ব্যবস্থায় তেমন কোনো পরিবর্তন আসেনি। ফলে মুঘল রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েনি, বরং আঞ্চলিক শক্তিগুলোর মধ্য দিয়ে তা টিকে ছিল। আঞ্চলিক শক্তিগুলো ছিল বিভিন্ন রকমের, তার কোনোটা প্রতিষ্ঠা করেছিল বিভিন্ন অঞ্চলে কর্মরত আঞ্চলিক প্রশাসকেরা। পাশাপাশি এমন কিছু রাজ্য স্বতন্ত্র হয়ে ওঠে যারা আগে মুঘল রাষ্ট্রের অধীনে কিন্তু স্বশাসিত ছিল। আঞ্চলিক শক্তিগুলির মধ্যে তিনটি শক্তি ছিল প্রধান, সেগুলি হলো বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা। এই তিনটি আঞ্চলিক শক্তির প্রধান ছিলেন তিনজন মুঘল প্রাদেশিক প্রশাসক। তারা কখনো আনুষ্ঠানিকভাবে মুঘল কেন্দ্রীয় প্রশাসনের বিরোধিতা করেননি, যদিও নিজেদের অঞ্চলে তাদের প্রশাসনিক ক্ষমতা ছিল প্রায় চূড়ান্ত। অর্থাৎ তারা ভেতরে ভেতরে বলতো, হ্যাঁ আমরা মুঘল শাসকের প্রতি অনুগত, মুঘল সম্রাটের প্রতি অনুগত, কিন্তু শেষমেশ দেখা যেত যে তারা নিজেরাই এক একটা অঞ্চলকে শাসন করছে। কারা? হায়দ্রাবাদের নিজাম, সেই সঙ্গে সঙ্গে আমাদের এখানে বাংলাতে মুর্শিদ কুলি খাঁ আর অযোধ্যার নবাব। এইভাবে তিনটে মূল আঞ্চলিক শক্তি মুঘল শাসনের শেষের দিকে প্রবলভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল। এবারে আমরা বাংলার শাসন নিয়ে পড়ব। দেখ, সুবা বাংলার রাজস্ব ঠিকমতো আদায় করার জন্য মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন সম্রাট ঔরঙ্গজেব। খুব ইম্পর্টেন্ট তথ্য। মুর্শিদ কুলি খানকে দেওয়ান হিসাবে নিয়োগ দিয়েছিলেন কে? না, মুঘল সম্রাট ঔরঙ্গজেব। সম্রাট বাহাদুর শাহর আমলেও মুর্শিদ কুলি ওই পদে বহাল ছিলেন। দেওয়ান পদে মুর্শিদ কুলির নিয়োগ পাকাপাকি করে দেন সম্রাট ফারুকশিয়ার। পাকাপাকি করেছিলেন তাহলে কে? না, ফারুকশিয়ার। 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। তাহলে 1717 আবার একটা ইম্পর্টেন্ট তারিখ। 1717 তিনি মানে মুর্শিদ কুলি খাঁ বাংলার নাজিম পদ পেলেন। ফলে দেওয়ান ও নাজিমের যৌথ দায়িত্ব পাওয়ার জন্য সুবা বাংলায় মুর্শিদ কুলির ক্ষমতা চূড়ান্ত হয়ে পড়ে। আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান ঘটে মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। টুকরো কথা, মুর্শিদ কুলি খানকে ঔরঙ্গজেবের চিঠি, খুব ইম্পর্টেন্ট, চিঠিটা পড়ে দেখবে। ঠিক আছে, এখানে আমাদের পরীক্ষার জন্য সেভাবে তেমন কোনো পাচ্ছি না বলে আমি চিঠিটা পড়ছি না, এটা তোমরা পড়বে। ঠিক আছে, আচ্ছা। মুর্শিদ কুলির আমলে বাংলায় একদল ক্ষমতাবান জমিদার শ্রেণী তৈরি হন। তারা নাজিমকে নিয়মিত রাজস্ব দেওয়ার বদলে নিজেদের অঞ্চলে ক্ষমতা ভোগ করতেন। মুর্শিদ কুলির আমলে বাংলার রাজনৈতিক পরিস্থিতি ব্যবসার পক্ষে অনুকূল ছিল। স্থল ও সমুদ্রপথে নানান দ্রব্য সুবা বাংলা থেকে রপ্তানি হতো। হিন্দু, মুসলমান ও আর্মেনীয় বণিকরাই ওই ব্যবসার প্রভাবশালী ছিল। হিন্দু ব্যবসায়ী উমিচাঁদ
ও আর্মেনীয় ব্যবসায়ী খোজা ওয়াজিদ ছিলেন এদের মধ্যে অন্যতম। যাদের খোজা ওয়াজিদ ছিলেন আর্মেনীয় ব্যবসায়ী এবং হিন্দু ব্যবসায়ী ছিলেন উমিচাঁদ। এইসব ধনী ব্যবসায়ী ও মহাজনদের হাতে অর্থনৈতিক ক্ষমতার পাশাপাশি রাজনৈতিক ক্ষমতাও ছিল। শাসকেরা এদের সহায়তার উপর নির্ভর করত। এ প্রসঙ্গে মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন নিয়োগকারী জগৎ শেঠের নাম করা যায়। সুবা বাংলার কোষাগার ও টাকশাল জগৎ শেঠের পরোক্ষ নিয়ন্ত্রণেই চলত। টুকরো কথা জগৎ শেঠ সম্পর্কে কিছুটা লিখেছে, একটু পড়ি, এখানে কোনো তথ্য থাকতে পারে। দেখো, মুর্শিদাবাদের রাজনীতি ও অর্থনীতিতে বণিকদের বেশ প্রভাব ছিল। এদের বণিক রাজা বলা হতো। এই বণিক রাজাদের মধ্যে প্রবীণ ছিলেন উমিচাঁদ, খোদা ওয়াজিদ এবং জগৎ শেঠ। মুর্শিদাবাদে সিরাজ বিরোধী উদ্যোগে জগৎ শেঠের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1652 খ্রিস্টাব্দে রাজস্থান থেকে হীরাপদ শাহ পাটনায় চলে আসেন। তার বড় ছেলে মানিকচাঁদ ঢাকায় মহাজনী কারবার শুরু করেন। মুর্শিদ কুলি খানের সঙ্গে মানিকচাঁদের সম্পর্ক ভালো ছিল। সেই সূত্রে মানিকচাঁদ ঢাকা ছেড়ে মুর্শিদাবাদে ব্যবসা শুরু করেন। মানিকচাঁদের পর তার ভাগ্নে ফতেহচাঁদ ব্যবসার হাল ধরেন। ফতেহচাঁদ মুঘল সম্রাটের থেকে জগতের শেঠ বা জগৎ শেঠ উপাধি পান। তাহলে ফতেহচাঁদ ছিলেন মূলত পক্ষে জগৎ শেঠ, তাই জগৎ শেঠের আসল নাম হলো ফতেহচাঁদ। সেই উপাধি বংশানুক্রমিকভাবে চলতে থাকে, অর্থাৎ জগৎ শেঠ কোনো একজনের নাম নয়, নির্দিষ্ট একটি বণিক পরিবারের উপাধি। তাহলে জগৎ শেঠ কোনো একজনের নাম নয়, কিন্তু প্রথম যিনি জগৎ শেঠ উপাধি পেয়েছিলেন বা জগতের শেঠ উপাধি পেয়েছিলেন তিনি হলেন ফতেহচাঁদ। নিজেদের মুদ্রা তৈরি, মহাজনী ব্যবসা প্রভৃতির ফলে জগৎ শেঠের বিপুল অর্থনৈতিক ক্ষমতা ছিল। এক ধরনের ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছিল জগৎ শেঠদের হাত ধরে। অর্থাৎ বাংলায় অর্থনীতির উপর জগৎ শেঠদের নিয়ন্ত্রণ ছিল যথেষ্ট। পাশাপাশি মুর্শিদাবাদে বাংলার নবাবের দরবারেও তাদের প্রভাব ছিল। ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও সিরাজ বিরোধী উদ্যোগে জগৎ শেঠদের নিজেদের দলে টানতে চেয়েছিল। মির্জাফর নিজেও জগৎ শেঠদের পছন্দের ব্যক্তি ছিলেন। ফলে পলাশির যুদ্ধের পর জগৎ শেঠদের সম্মতিতে ব্রিটিশ কোম্পানি মীর জাফরকেই নবাব নির্বাচিত করে। 1727 খ্রিস্টাব্দে, এরা আর একটা ইম্পর্টেন্ট ডেট কি বলেছে দেখা যাক। 1727 খ্রিস্টাব্দে যখন মুর্শিদ কুলি খান মারা যান, তাহলে মুর্শিদ কুলি খান মারা যান 1727 খ্রিস্টাব্দে, তখনও মুঘলদের সঙ্গে তার আনুষ্ঠানিক সম্পর্ক ভালো ছিল। মুর্শিদ কুলির উত্তরাধিকারীর মধ্যে ক্ষমতা নিয়ে গোলযোগ বাঁধে। সেই পরিস্থিতিতে জগৎ শেঠ ও কয়েকজন ক্ষমতাবান জমিদারের মদতে সেনাপতি আলীবর্দী খান সুবা বাংলার ক্ষমতা দখল করেন। বাস্তবে আলীবর্দী খানের শাসনকালে মুঘলদের হাত থেকে সুবা বাংলার অধিকার বেরিয়ে যায়। শাসনতান্ত্রিক কোনো খবরাখবরই দিল্লির মুঘল সম্রাটকে জানানো হতো না। তাহলে মুর্শিদ কুলি খানের পরে বাংলার শাসক হন কে? আলীবর্দী খান। এবং এই আলীবর্দী খানের সময়টা গুরুত্বপূর্ণ, কারণ তখন থেকেই এক প্রকার সরাসরি মুঘলদের কর্তৃত্বকে অস্বীকার করা শুরু হয়ে যায়। যদিও মুঘল কর্তৃত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হতো, মুখে মুখে স্বীকার করা হতো, তবুও বাংলা, বিহার ও ওড়িশার আলীবর্দী কার্যত একটি স্বশাসিত প্রশাসন চালাতেন। 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী মারা যান। তাহলে আলীবর্দী মারা যান 1756 খ্রিস্টাব্দে। এরপর থেকেই গুরুত্বপূর্ণ। তার দৌহিত্র সিরাজউদ্দৌলা নতুন নবাব হন। তাহলে আলীবর্দীর পরে নবাব হন কে? সিরাজউদ্দৌলা। কিন্তু দ্রুতই দরবারে বিভিন্ন গোষ্ঠী ও ব্রিটিশ কোম্পানির সঙ্গে সিরাজের সংঘাত বাঁধে। তার পরিণতিতে বাংলার শাসন ব্যবস্থায় ব্রিটিশ কোম্পানির কর্তৃত্ব তৈরি হয়েছিল। কিন্তু সিরাজউদ্দৌলা যে কোনো কারণেই হোক তার সঙ্গে তার দরবারের লোকজনদের বনিবনা হচ্ছিল না। ফলে ধীরে ধীরে আমরা দেখতে পাবো, এরপরেই আলোচনা থাকবে, যে ভারতবর্ষের ইতিহাসে বাংলার হাত ধরে ইংরেজদের আগমন করছে। এরপরে হচ্ছে হায়দ্রাবাদ নিয়ে ছোট্ট আলোচনা আছে। দেখো, মুঘল দরবারে একজন শক্তিশালী অভিজাত ছিলেন মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। সম্রাট ঔরঙ্গজেব তাকে চিনকুলিজ খান উপাধি দেন। চিনকুলিজ খান।
পরে তিনি সম্রাট ফারুখশিয়ারের কাছ থেকে নিজাম উল মুলক এবং সম্রাট মোহাম্মদ শাহের থেকে আসফ ঝাঁ উপাধি নিয়ে 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। এরা হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা হলো 1724 খ্রিস্টাব্দ। নামগুলো খুব ইম্পর্টেন্ট। মীর কামারুদ্দিন খান সিদ্দিকী, তিনি উপাধি পেলেন ঔরঙ্গজেবের কাছ থেকে চিনকুলিচ খাঁ। পরে সম্রাট ফারুখশিয়ারের কাছ থেকে পেলেন নিজাম উল মুলক এবং সম্রাট মোহাম্মদ শাহের থেকে আসফ ঝা। মুঘল প্রাদেশিক শাসক মুবারিজ খান হায়দ্রাবাদের প্রায় স্বাধীন শাসকের মতো ছিলেন। 1723 খ্রিস্টাব্দে আসফ ঝা মুবারিজ খানকে হারিয়ে দেন এবং পরের বছর নিজেই দাক্ষিণাত্যের সুবাদার হয়ে হায়দ্রাবাদ অঞ্চলে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। ক্রমে স্থায়ীভাবেই হায়দ্রাবাদে থেকে প্রশাসন চালাতে থাকেন নিজাম। 1740 খ্রিস্টাব্দ থেকেই নিজামের শাসনে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে। স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে কতখানে? 1740। 1724 সালে রাজ্যটা প্রতিষ্ঠা হলো আর 1740-এ স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রকাশ করল। আনুষ্ঠানিকভাবে মুঘল কর্তৃত্বকে হায়দ্রাবাদ অস্বীকার করেনি। মুঘল সম্রাটের নামেই হায়দ্রাবাদের মুদ্রাগুলি চলত, এমনকি সম্রাটের নামে খুতবাও পাঠ করা হতো। তবে বাস্তবে প্রশাসনের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ নিজাম স্বাধীনভাবেই চালাতেন। মুঘল সম্রাটের কাছে কোনো খবরাখবর পৌঁছাতো না। হায়দ্রাবাদি প্রশাসনে আনুষ্ঠানিকভাবে মুঘল কাঠামো বজায় থাকলেও ভিতরে বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল। যেমন জায়গিরগুলি ক্রমে বংশগত হয়ে গিয়েছিল, প্রশাসনে অনেক নতুন লোক যুক্ত হয়েছিল। বস্তুত হায়দ্রাবাদে প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটেছিল। এবার অযোধ্যা। তিনটে বলেছিলাম, বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা। এবার অযোধ্যা 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে। 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে। মুঘল প্রশাসক হিসাবে সাদাত খানের দায়িত্ব ছিল অযোধ্যার স্থানীয় রাজা ও গোষ্ঠীর নেতাদের বিদ্রোহের মোকাবিলা করা। দ্রুতই সেই কাজে সফল হওয়ার জন্য মুঘল সম্রাট শাহ মোহাম্মদ শাহ সাদাত খানকে বুরহান উল মুলক উপাধি দেন। মুঘল সম্রাটকে দিয়ে নিজেরই জামাই সফদরজংকে অযোধ্যার প্রশাসক হিসাবে নিযুক্ত করেন সাদাত খান। তাহলে কি হলো, ভালো করে দেখো এই জায়গাটা, যে তিনি যেহেতু খুব ভালোভাবে ওই অঞ্চলের বিদ্রোহ দমন করেছিলেন, স্থানীয় রাজা ও গোষ্ঠীর নেতাদেরকে দমন করেছিলেন, সেই জন্য মোহাম্মদ শাহ সাদাত খানকে বুরহান মুলক উপাধি দেন। আর সরি এবারে কি হলো না, সাদাত খান তার প্রতি সম্রাটের এই যে অনুকূল মনোভাব, এটাকে কাজে লাগিয়ে নিজের যে জামাই সফদরজংকে অযোধ্যার প্রশাসক হিসাবে নিযুক্ত করে নিলেন। পাশাপাশি অযোধ্যার দেওয়ানের দপ্তরকে দিল্লির নিয়ন্ত্রণ থেকে সরিয়ে ফেলেন তিনি। অযোধ্যার রাজস্ব বিষয়ে কোনো খবরাখবরই মুঘল কোষাগারে পাঠানো হতো না। সাদাত খান জায়গিরদারি ব্যবস্থাতে আঞ্চলিক অনভিজাত লোকেদেরও অন্তর্ভুক্ত করেন। অযোধ্যা অঞ্চলের ব্যবসা বাণিজ্য খুবই উন্নত ছিল। সাদাত খানের সমর্থক এক নতুন শাসক গোষ্ঠী তৈরি হয় অযোধ্যায়। তাদের মধ্যে ভারতীয় মুসলমান, আফগান ও হিন্দুরা ছিল সংখ্যায় বেশি। তবে মুঘল দরবারের সঙ্গে অযোধ্যার সম্পর্ক সাদাত খান শেষ করেননি। 1740 খ্রিস্টাব্দে সাদাত খান মারা যান। ততদিনে অযোধ্যায় প্রায় স্বাধীন রাজনৈতিক ব্যবস্থা শুরু হয়ে গিয়েছিল। তবে আনুষ্ঠানিকভাবে সমস্ত কিছুতেই মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব স্বীকার করা হতো। 1754 খ্রিস্টাব্দে সফদরজং মারা যাওয়ার পর তার ছেলে সুজাউদ্দৌলা অযোধ্যার শাসক হন। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের আগে প্রায় 10 বছর অযোধ্যা অঞ্চলে
সুজার কর্তৃত্ব চূড়ান্ত ছিল। তাহলে আমরা এইটুকু যে পড়লাম, এই পড়ার মধ্য দিয়ে তিনটে অংশ, বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা, সেখানে কিভাবে মুঘল শাসক বা মুঘল শাসন কেন্দ্র থেকে বিকেন্দ্রীভূত হয়েছিল, কাদের হাত ধরে হয়েছিল, কত সালে হয়েছিল, সেইগুলোকে আমরা এখানে পড়লাম। তোমরা বইটা আরও একবার পড়ো এবং অতি অবশ্যই প্রত্যেকটা ডেট, প্রত্যেকটা সাল ভালোভাবে খেয়াল করো, বারবার প্র্যাকটিস করো। আর আমি এখান থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি, বইটা না দেখে চেষ্টা করো 100% নাম্বার পেতে। ঠিক আছে, ইতিহাসের আলোচনা এখানে শেষ করছি, ছোট্ট করেই করলাম। এবারে এরপরে আজকের যে ভিডিও দেব সেখানে ভূগোলের আলোচনা থাকবে। ওকে, চলো।